ওয়াকার আবার আভারে ফিরাই নিবে। তো মুজিব সাহেবের নতুন আব্বা ওয়াকার সাহেব বাড়ি খাইছেন, বাড়ি বাড়ি বাড়ি, ওরা 3টা বাড়ি খাইছেন। বাতের রোগীর ব্যথার মতো আমাবস্যা পূর্ণিমায় ওনার আফা হাসিনার জন্য মন পুরায়, সাগা উঠে ব্যথা। ওনার কিছু একটা করার জন্য হাত নিশমিশ 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 করে। তো 3টা প্ল্যান করেছিল। ওয়াকার এটা বুঝার মতো লায়ক হয় নাই যে সে কিছু কইরা ঘুটু কইরা সামলাইতে পারবে না। সে সামলাইতে পারলে তো তার আপারে পালাইতে হয় না। ওয়াকার সাহেব, আমি কিন্তু মেলাদিন থেকে সাবধান করে দিচ্ছি, এর মধ্যে অনেক ফাউল করেছেন আপনি, আর মেন ডাইরেক্টর ফাউল করেন না। সেনাবাহিনী মানে দুর্বৃত্ত জেনারেল না, সেনাবাহিনী মানে সেই তরুণ অফিসার, সেই সৈনিক যারা আজও বুক শিখায় জনগণের সাথে দাঁড়ায় আছে। এদের বিরুদ্ধে দাঁড়ায় আপনার আপারে ফিরে আনা বা গুম খুনে জড়িত জেনারেলদের বাঁচানো বা বাংলাদেশ ইন্ডিয়ার স্বার্থ রক্ষা করার চেষ্টা থেকে ঘুটু করার খায়েশ কিন্তু জয় বাংলা করে দেওয়া হবে। খুব খেয়াল, যারা ষড়যন্ত্র করবে, যাদের হাত হাসিনার জন্য নিষ্পিস করবে, যারা ইন্ডিয়ার ইশারায় দেশ বিক্রি করতে চাইবে, তাদের শেষ হবে একটা জায়গায়, ইতিহাসের আস্থা করে। এই সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসির 1 বছরেও ফ্যাসিবাদী অপরাধীদের কাউকে ধরতে পারেনি। ধরছে বলেন, একজনকে ধরছে, পারেনি। ধরছে যাতে পুলিশ ধরছে। বিভিন্ন ক্যান্টনমেন্টে আসছে না, হাজার হাজার অপরাধীকে দেশ থেকে পালাতে সাহায্য করছে এই সেনা প্রধান জেনারেল ওয়াকার। তারপর সে গেছে সুপুর কাছে, মানে ওয়াকার গেছে সুপুর কাছে। কেন গেছে সুপুর কাছে? উদ্দেশ্য হইতেছে জরুরি অবস্থা জারি হতে সুপুরকে রাজি করেন। কিন্তু গত কয়েক মাস সুপু তো ঘর থেকেই বের হয়নি। এই প্রস্তাবে সারা দিতে সময় চেয়েছেন। কইছেন, জেনারেল সাহেব আপনার হার্টে তো স্টেন্টিং করা আছে, স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেন। আবার নিজের ভুঁড়ির দিকে ইঙ্গিত করে সুপু কইছে যে আমাদের দুজনের মধ্যভাগ এত বেশি স্ফীত হয়েছে যে এর ওজন শরীরের নিম্নাংশ নিতে পারতেছে না, নিজের দেহে জরুরি অবস্থা চলতেছে, তখন আমাদেরকে দিয়ে জরুরি অবস্থা চালানো যাবে না। তো ওয়াকারের এক কুরকুরে ডিউটি ছিল কেন? কারণ ওকে কইছিল তোমার এই পদক্ষেপ পশ্চিমারা সাপোর্ট করবে। একজন আর্মি জেনারেল যে এত বেকুব হয় দেখি নাই। এরপরে গেছে প্রফেসর ইউনূসের কাছে, আর এর মধ্যে খাইছে পশ্চিমাদের কাছে বাম্বু। আমি তাহলে পশ্চিমাদের কাছে ফোন পেয়েছি সকালবেলা যে সুপুর কাছে গেছে। ওই যাই হোক, সে প্রফেসর ইউনূসের কাছে প্রথম থেকে যে একই কথা জ্ঞান করিচ্ছে, সেটা কি জানেন? আসেন সেটা একটু বুঝে দেখি। ঘুমের মতো ভয়ঙ্কর অপরাধে অভিযুক্ত আছে কিছু জেনারেল, এদের বিচার ওয়াকার তাদের নিজস্ব আদালতে করতে চায়, মানে মার্শাল ল কোর্টে করতে চায়। কিন্তু সেনা আইনে গুম কোনো অপরাধ হিসেবে চিহ্নিত না। ফলে ওইখানে যদি এটা বিচার হয় তাহলে বিচার হবে না, ছাড়া পেয়ে যাবে, প্রহসনে পরিণত হবে বিচার। তাই গুরুতর অপরাধের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করতে হবে, এছাড়া অন্য কোথাও সম্ভব না। তো ওয়াকার যখনই প্রফেসর ইউনূসের সাথে দেখা করতে চায় এটা নিয়ে জ্ঞান করে। তো প্রফেসর ইউনূস বলে দিছে সাক্ষাতের সময়, স্যার জানাই দিছে যে এটা আইসিটিতেই হবে, আর অন্য কোথাও না। এর সাথে সম্পর্কিত তদন্ত সংস্থাগুলো ইতিমধ্যে বেশ কিছু অপরাধীকে চিহ্নিত করে তাদের বিচারের মুখোমুখি করার উদ্যোগ গ্রহণ করছে। গণঅভ্যুত্থান পরবর্তীকালে গত 1 বছরে গুম, খুন, দুর্নীতির বিভিন্ন ভয়ঙ্কর অপকর্মে অভিযুক্ত চাকরিগত অবসরপ্রাপ্ত ঘৃণিত অনেক শীর্ষ সেনা কর্মকর্তাদের পালায় যেতে সাহায্য করছে ওয়াকার সাহেব। বর্তমানে উচ্চ আসনে বসে থাকা বেশ কিছু জেনারেল, দুর্বৃত্ত জেনারেল যারা এরকম সমস্ত রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড করতেছে, এই বিষয়ে তরুণ সেনা অফিসার এবং সৈনিকেরা প্রচন্ডভাবে ক্ষুব্ধ হয়ে আছে। প্রফেসর ইউনূসকে ওয়াকার কইছে স্যার বুঝাবে, কান দেবেন না, সেনাবাহিনী আপনার সাথে আছে। প্রফেসর ইউনূস মনে হয় জানে না যে হালগুলো আলের কাছে ঘুটু করতে গেছিল ওয়াকার সাহেব। প্রধান বিচারপতির দিকে আলাপ করেছে, সেটা মনে হয় প্রফেসর ইউনূস জানে না। মানে কেমন ব্যাকুব, কেমন ব্যাক করে দেখেন। সে প্ল্যান করেছিল প্রধান বিচারপতিরা তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিলের যে রায় আছে ওইটা বাতিল করার অনুরোধ করবে, আর কইবে আপনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হন। এরপরে কি হয়েছে সেটা আসতেছি, কিন্তু তার আগে একটা গুরুত্বপূর্ণ ঘটনার কথা কয়ে আনি, এটা হয়তো আপনারা অনেকেই জানেন না, তাহলে মিলাইতে পারবেন সবকিছু ওয়াকারের শয়তানিগুলা। কি সেই ঘটনা ছিল? ওয়াকার সাহেবের আগে সাবেক সিসি হাবিবুল আলের সাথে দেখা গেলে তারা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার রিকোয়েস্ট করেছিল। তারপরে হয়েছে অ্যারেস্ট, জেনে গেছে সবাই। পাবলিকের নগদের জুতার বাড়ি দিয়ে জুতার মালা পড়াইছিল হুদারে। যাই হোক, কি করেছিল ওয়াকার প্রধান বিচারপতিরা? এই তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিলের রায় ঘোষণার পর মুহূর্ত থেকে তত্ত্বাবধায়ক সরকারের বিধান চালু করার দাবি নিয়ে গুলশানে প্রধান বিচারপতির ব্যক্তিগত বাসায় যায় ধর্ণা দিচ্ছে গতকাল। তো আমাদের প্রধান বিচারপতি কে জানেন তো? আমার মনে হয় আজকের তরুণরা জানেন না ওনার পারিবারিক পরিচয়। ওনার বাবা ছিলেন অত্যন্ত সম্মানিত একজন আইনজীবী। একসময় তিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন, 2টা তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। এরশাদের বিরুদ্ধে গণতন্ত্রের লড়াইয়ে ওনার আব্বা ছিলেন আমাদের অন্যতম প্রধান, মাথার উপরে ছাতা। তো ওনার আব্বা মানে আমাদের প্রধান বিচারপতির আব্বা ইশতিয়াক আহমেদ সাহেব, উনি কিন্তু লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে পড়েছেন, আবার ওকালতি করেছেন। আবার প্রধান বিচারপতির মা একজন জাদরেল অধ্যাপক ছিলেন ইসলামের ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, প্রফেসর সুফিয়া আহমেদ। উনি বাংলাদেশের প্রথম মহিলা জাতীয় অধ্যাপক। আর ইনি মানে আমাদের প্রধান বিচারপতি, উনি আইনশাস্ত্রে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে BA MA করছেন এবং যুক্তরাষ্ট্রের টাফটস ইউনিভার্সিটির ফ্রেসার স্কুল অফ ল অ্যান্ড ডিপ্লোমেসি থেকে 2nd পোস্ট গ্রাজুয়েশন এবং PhD ডিগ্রি করছেন। তো এইরকম একটা পাবলিকের কাছে ওয়াকার কাছে প্রস্তাব নিয়ে ব্যাক করে তো গাছে ধরে। তো প্রধান বিচারপতি তথ্য পাল্টে তারা বিদায় করে দিচ্ছে খুনি হাসিনার আশীর্বাদ পুষ্ট তার পরিবারের সদস্য, তার বোনের জামাই এই জেনারেলকে। আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে বাতিল করে দিয়েছিল। বিএনপি ক্ষমতাসীন থাকাকালে একই সলসাতুরি করে নিজেদের সাথে এই তত্ত্বাবধায়ক সরকারের আইন ব্যবহার করতে চাইছে। 111 তো এমনি হয় নাই। বিএনপি নিজেদের পছন্দ মতো তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানাইতে গেছিল, এটা আওয়ামী লীগ মানে নাই, মানার কথাও না। এই জন্য কিন্তু 111 ঘটতে পারছিল, এটা কিন্তু বিএনপির দোষ আছে। তো যাই হোক, এই ব্যবস্থা বাতিল করার মধ্যে দিয়ে দেশে ফ্যাসিজম কায়েম হয়েছিল, যা উৎখাত করতে 15 বছরেরও বেশি সময় লাগছে এবং কয়েক হাজার মানুষকে প্রাণ দিতে হয়েছে, গুম হইতে হয়েছে, আহত হয়েছেন অগণিত। পুরা জাতিকে বিশাল মূল্য পরিশোধ করিয়া ভয়ঙ্কর রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে বিজয়ী হইয়া এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত করতে হয়েছে।
যার বৈধতা বাংলাদেশের সকল প্রতিষ্ঠানের ঊর্ধ্বে। কারণ গণ অভ্যুত্থানের মধ্য দিয়া, বিপ্লবের মধ্য দিয়া এই সরকার গঠিত হয়েছে। কোনো প্রয়োজনই ছিল না গণধিকৃত পচাগোলা সুপ্রিম কোর্টের কাছে গিয়া বৈধতার একটা সনদ নেওয়ার। এই বুদ্ধি যে কে দিছে কে জানে। যাই হোক, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে দেশবাসীর অভিজ্ঞতা থেকে এটা বলা যায়, এই বিষয়টা শুধু সংবিধান, আইন, আদালত বা দালিলিক বিষয় না, এটা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর বোঝাপড়ার বিষয়, নাগরিকদের হৃদয়ঙ্গম করার এবং রাজনৈতিক সংস্কৃতির বিষয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের ক্ষেত্রে ফ্যাসিবাদী সরকারকে উৎখাতকারী দলসমূহের পূর্ণ সম্মতির উপর ভিত্তি করে পৃথক সনদের স্বাক্ষর এবং তার সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। 25 বছর পর 3/4 সংসদ সদস্যের সম্মতি এবং গণভোটে অনুমোদন পাওয়ার মাধ্যমে এই বিধান সংশোধন করা যাবে। একই সাথে ওয়াকার তার এক লেসপেন্সারকে পাঠিয়েছিল অ্যাটর্নি জেনারেলের কাছে, মানে সে গেছে প্রধান বিচারপতির কাছে, তার এক লেসপেন্সারকে পাঠিয়েছে অ্যাটর্নি জেনারেলের কাছে, এই তত্ত্বাবধায়ক সরকারের আইনগত দিকটা বোঝার জন্য। আর আসিফ নজরুল বলে যাই নাই ওয়াকা সাহেব প্রধান বিচারপতির ভাষায়, আমরা তো আসিফ ভাইয়ের ঘাস খাই না, তাই না? উষ্টা খেলে তো আপনার সরকার উষ্টা খেত। বিএনপি শেষের দিকে এসে নাটকীয়ভাবে গণভোটের বিরুদ্ধে অবস্থান নিলে এরকম আলামত লক্ষ্য করা যাচ্ছে। বিএনপি এখন এমন একটা পরিস্থিতি পড়েছে, না পাচ্ছে গণভোটের বিরুদ্ধে বলতে, না পাচ্ছে পক্ষে বলতে, না পাচ্ছে হা ভোটের ক্যাম্পেইন করতে, না পাচ্ছে না ভোটের পক্ষে ক্যাম্পেইন করতে। যদিও মুখ ফসকে না ভোটের পক্ষে ক্যাম্পেইন অলরেডি বেরিয়ে গিয়েছে, যেমন জেনারেল অভিযান খালেদ বলেছেন আমরা গণভোটে না ভোট দিব, না ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। কিন্তু আসলে এখন আপাত দৃষ্টিতে কি মনে হচ্ছে, বিএনপি গণভোট মানে হা না ওটা পরের বিষয়। এমনকি প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছে, যেহেতু জাতীয় নির্বাচনের দিন গণভোটের তারিখ নির্ধারণ করা হয়েছে। এই জায়গায় বিএনপি একটা কঠিন মানকে চিপে পড়েছে, যেদিকে যায় সেদিকে তার অন্ধকার দেখে। এই গণভোট মানলেও সমস্যা, না মানলেও সমস্যা, আবট দিলেও সমস্যা, না ভোট দিলেও সমস্যা। কি করবে? সম্ভাবনা আছে আপাত দৃষ্টিতে কিছু বলবে এবং চুপচাপ, কিন্তু মুখ ফসকে একদিনে না ভোটের পক্ষে বলে ফেলেছেন, তাকে বলাই দেবে ইন্টারনাল মিটিং এ, খবর আছে, চিঠি দিয়ে সতর্ক করবে। এই জায়গায় বিএনপি চুপচাপ বসে থাকবে, তফসিল ঘোষণা এ পর্যন্ত দেখবে, প্রচার প্রচারণা চলবে, কিন্তু একটা পর্যায়ে কোন ধরনের অঘটন ঘটিয়ে তারপরে বলবে যে গণভোটটা বাদ, শুধু জাতীয় নির্বাচন। এখন যদি বলে যে না গণভোট চাই না, তাহলে তো সমস্যা, খবর আছে। শেষের দিকে এসে সরাসরি গণভোটের বিরুদ্ধে অবস্থান নিতে পারে, যে এই গণভোট সহ করলে জাতীয় নির্বাচন হবে না, অর্থাৎ শুধু গণভোট করেন, শুধু জাতীয় নির্বাচন করেন, গণভোট ওটা পরে দেখা যাবে। আগে জাতীয় নির্বাচনটা হোক, নির্বাচিত সরকার আইন করে তারপর গণভোট করুক, আদালতের কোন রায়ের মাধ্যমে নানান ভাবে। দেখেন এত সহজ ভাববেন না যে নির্বাচন হচ্ছে সব রেডি, না এত সহজে নির্বাচন হয়ে যাবে এটা আমি মনে করি না। এখন অনেক অনিশ্চয়তা আছে, অনিশ্চয়তা কাটছে কিছুটা, কিন্তু তারপর এখন আছে। যেমন সাপোজ বাংলাদেশের 2টা জেলার নির্বাচনে আসন নিয়ে কোর্টে মামলা চলছে, এখন বাগেরহাটের 4টা আসন আর গাজীপুরের 6টা। এখন আসন জটিলতা রেখে এটা চূড়ান্ত সলিউশন ছাড়া কিন্তু তফসিল ঘোষণা সম্ভব নয়। বাংলাদেশে আরো আসন নিয়ে এরকম বিবাদ রয়েছে। এখন কোন একটা আসন সীমানা নিয়ে বা জটিলতাকে কেন্দ্র করে কোর্ট চাইলে পুরো নির্বাচনকে স্টে করে দিতে পারে, রায় দিতে পারে। আপনি যখন ইসি ব্যাপারে ক্ষমতা নাই কোর্টের ভার্ডিক্ট অপেক্ষা করে ভোটের আয়োজন করা। শুধু আসন সীমানা সংক্রান্ত বিষয় নয়, আর যে কোনো একটা বিষয় কোর্ট যদি হঠাৎ করে রিট করে, যেমন গণভোট এটা সংবিধান কোন অনুচ্ছেদ বলে হচ্ছে, কিসের ভিত্তিতে হচ্ছে, অথবা একদিনে করাটা জায়েজ কিনা, নইলে এটা বাধাগ্রস্ত হবে কিনা, যে কোনো একটা পয়েন্টে কোর্ট এমন একটা ঘটনা ঘটিয়ে দিতে পারে, একটা রায় দিতে পারে, পুরো নির্বাচন স্থগিত হয়ে যাবে। ইউনিভার্সিটি বিন্দুমাত্র রায় আপনি দিতে পারবেন না, তারা কিন্তু উপরে উপরে পুরো প্রস্তুতি নেবে। এরকম অনেক ঘটনা ঘটতে পারে, বিএনপি অনেক ঘটনা ঘটাতে পারে। যে কোনো একটা ঘটনা ঘটিয়ে বিএনপির শেষের দিকে একটা নির্বাচন হোক, গণভোটটা বাদ করে দেয়। কারণ গণভোট যদি হয় তাহলে তো তাদের না ভোটের পক্ষেই প্রচারণা চালাতে হবে। না ভোটের পক্ষে প্রচারণা চালালে বিএনপিকে জনগণ সরাসরি ভারতের দালাল মনে করবে, প্রায় সবাই। এখনো বিএনপিকে ভারতের দালাল মনে করে, কিন্তু তখন আরো বেশি মনে করবে। এই জন্য গণভোট হলে হা না নিয়ে বিএনপি ব্যাপক দেখাতে করবে। শেষে ওই কোর্টের মাধ্যমে বা যেভাবে একটা অঘটন ঘটিয়ে বিএনপি গণভোটের বিরুদ্ধে অবস্থান নিতে পারে। কারণ গণভোট এটা বিএনপির আকিদার সাথে যায় না, বিএনপির আদর্শের সাথে যায় না। এটা তারেক রহমান স্পষ্ট করেছেন যে আলু না গণভোট, পিঁয়াজ না গণভোট। এর মানে আলু পিঁয়াজ তাদের কাছে ইম্পর্টেন্ট, গণভোট হচ্ছে কোনো বিশ্বাস করে না। বিএনপির মধ্যে কমিউনিস্ট ভোট চেপেছে। সেই কমিউনিস্ট ভোট কি? ভোট আগে না ভাত আগে, ভোটের আগে ভাত দেয়, এই কমিউনিজমের স্লোগান। এটাই বিশ্বাস, এই জন্য ভোটের আগে পিঁয়াজ দেয়, ভোটের আগে আলু দেয়, একই কথা। অ্যানালজি করলে আপনি কোনো পার্থক্য দেখবেন না। এই জন্য এই গণভোট বিএনপি মন থেকে মানতে পারবে না। সালাউদ্দিন আলী বলেছে না গণভোটের মাধ্যমে সংবিধান সংশোধন হবে না। আবার এই যে সংবিধান সংস্কার পরিষদ, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা যেটা গণপরিষদে বলা যায়, 180 দিন আশুরাজি দিবস যেটা বলা হয়েছে জুলাই সনদে, ওইটারই ভিত্তিকে যে কোনো একটা পয়েন্ট বা যেগুলো অনেক কিছু রিট্রিট হলে তখন যেহেতু এখন তো সংবিধান উল্টে স্থান দেওয়া হয়নি, অর্থাৎ যে কোনো রিটের মাধ্যমে যেভাবে হোক না কেন পুরো নির্বাচন প্রক্রিয়া স্থগিত হয়ে যেতে পারে। তারপরে শুধু গণভোটের অংশটা বাতিল করে
নির্বাচনের দাবি জানাবে বিএনপি, যে গণভোটের ইস্যুটা বাদ দিলে মসৃণভাবে নির্বাচন করা যায়। বাংলাদেশে অনেক নাটক বাকি আছে। বিএনপি আসলে, এটা আমি বোঝাতে চাইছি, বিএনপি আসলে গণভোট চায় না। গণভোট তাদের জন্য সেলিব্রেট করার কোনো সুযোগ নেই। তবে জামাত এক্ষেত্রে অসাধারণ রাজনীতি করছে, কারণ জামাত ভালোভাবে প্রচারণা চালাতে পারবে। হা ভোট দিবেন বিএনপি না ভোটের পক্ষে, হা ভোট দিবেন দাঁড়িপাল্লায় ভোট দিবেন, এই যে ক্যাম্পেইন করার সুযোগটা, হা ভোট মানে সংস্কারের পক্ষে এবং আমরা দাঁড়িপাল্লা হায়ার ভোটে, দুইটা একসাথে ভোট দিবেন, হা ভোট এবং দাঁড়িপাল্লা। এই প্রচারণার সুযোগ জামাতের জন্য, এটা একটা মহা সুযোগ, সরাসরি ক্ষমতা আসার সুযোগ। জামাত এই রাজনীতিটা করছে এবং বিএনপি যে বললাম, তারা মানে কাটা এমন জায়গায় আটকেছে, ভিতরেও যায় না বাইরেও যায় না, কিছু করার নাই। এই জিনিসটা বুঝে যে না, এখানে গণভোট নিয়ে তো বিএনপি মাইন্ডে চিপে করেছে, নিজেরা দিনছে গণভোটের বিরোধিতা করবে এবং গণভোটের না ভোটের পক্ষে প্রচারণা চালাবে। অতএব গণভোটের তারিখ নির্বাচনের পূর্বে নির্ধারিত হয়নি, আমাদের দাবিটা পূরণ হয়নি, থাক, আমরা আমাদের দাবি পূরণ না হলেও মেনে নিয়ে এখনো দাবি করছে জামাত নির্বাচনে আগে গণভোট দেয়, ওটা সিরিয়াস না জামাত নিজেরাও, কিন্তু ইউনিসের কথা মেনে নিয়ে চুপচাপ আমরা রাজনীতি করি। বিএনপি এমনিতেই মাইন্ডে চিপে করেছে। বিএনপি দেখা দেয়, বিএনপির হাতে হারিকেন ধরে এটা সম্ভব হবে, জামাত সেদিকে এগোচ্ছে। জুলাই সনদকে আইনি বৈধতা দিতে গণভোটই একমাত্র পথ। দেখেন, এই কথা বলেছেন 14 নভেম্বর অধ্যাপক নুরুল আলম দেওয়ান। রহস্যটা দেখেন, যেখানে 13 নভেম্বর মাননীয় প্রধান উপদেষ্টা গণভোটের বিষয়টা ফাইনাল করেছেন যে গণভোট হবে জাতীয় নির্বাচনে। তারপর এখন জামাত বলছে না, গণভোট লাগবেই। আরে গণভোট তো হয়ে গেছে, মানে হবে, এটা তো নিশ্চিত হয়ে গেছে, তারপরে গণভোটের পক্ষে এখন আর গণভোটের তারিখ নিয়ে জামাত বলে না। আগামী বাংলাদেশের ভাগ্য নাগরিকদের হাতে, তরুণদের হাতে, স্বাধীন মানুষদের হাতে। তাই ওয়াকার সাহেব, আপনার নিষ্পিসানি থামান। জনগণের শক্তির কাছে কোনো ষড়যন্ত্র টিকবে না। জয় হবে বাংলাদেশের, জয় হবে বর্ষা বিপ্লবের। দ্রুত করা থামান, খালেদ মোশাররফ হয়ে যায় না, পরে পেয়েন না ওয়াকার সাহেব, সাবধান করি নাই। ইনকিলাব জিন্দাবাদ।